ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইতিমধ্যে আমরা HTML এর বেসিক লেআউট সম্পর্কে সম্পূর্ণ জেনেছি এবং CSS এর বেসিক এবং অ্যাডভান্সের যে ফিচারগুলো সব কিছু আমরা দেখেছি। এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে একটা বেসিক ওয়েবসাইট তৈরি করা এবং আমরা যা যা শিখলাম সব কিছু আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রয়োগ করা। তো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য আমাদেরকে লেআউট তৈরি করতে হবে। তো লেআউট কী জিনিস সেটা আমরা একটু যে কোনো একটা লাইভ ওয়েবসাইট দেখে তারপরে একটা নিয়ে একটু ডিসকাশন করি। এই যে একটি ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি, সুন্দর একটি ওয়েবসাইট। তো এখানে আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এটার লেআউট বিবেচনা করি, তো লেআউট বিবেচনা করার সময় আপনাদেরকে কিছু কিছু জিনিস, যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখছেন, সেকশনগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এবং বিভিন্ন সেকশনের নাম সম্পর্কে জানতে হবে এবং এটা আপনাদেরকে আস্তে আস্তে আয়ত্ত করতে হবে, মাথায় রাখতে হবে। সেকশন অনুসারে আমরা যদি কাজ না করে, আমরা নতুন যারা, তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে তারা বিভিন্ন সেকশন নিয়ে যখন কাজ করে এলোমেলো কিছু ক্লাসের নাম দেয়, যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ইভেন অনেককে দেখা যায় যে তাদের নিজেদের নাম, নিজেদের বন্ধুদের নাম, ফ্যামিলির সবার নাম দিতে দিতে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আর কোনো ক্লাস খুঁজে পাচ্ছে না, যে এই সেকশনটা যখন আমি কাজ করব তখন কি ক্লাস নিব এই সেকশনটার জন্য। এই জন্যই আমাদের প্রত্যেকটা সেকশনে স্ট্যান্ডার্ড কিছু নাম থাকে, এগুলোর উপর নির্ভর করে আমাদেরকে ক্লাসের নামগুলো বাছাই করতে হবে। তেলপথের আর কোনো নাম আমাদের করা যাবে না ক্লাসের ক্ষেত্রে বা আইডির ক্ষেত্রে। তো এই সেকশনটার মধ্যে আমরা কিছু বেসিক একদম কমন যে কিছু সেকশন সেগুলোর নাম সম্পর্কে আলোচনা করি এবং লেআউট সম্পর্কে আলোচনা করি। এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে আমাদের একটা বেসিক ওয়েবসাইট বানানো শুরু হবে, লেআউট বানানো শুরু হবে। তো একদম কমন যদি আমি বলি তাহলে এই যে পার্টটুকু, এটাকে হেডার পার্ট অথবা নেভবার বলা হয়। এখানে আমাদের কি থাকে, একটা লোগো থাকে আমাদের ওয়েবসাইটের, যেটা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে বাধ্যতামূলক। কিছু মেনু থাকে, আর এই যে মেনুগুলো আমরা দেখছি এটার উপর মাউস নিলে এখানে ড্রপ ডাউন আসছে, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু বলা হয়, সাব মেনু। তো এখানে হচ্ছে এটাকে একটা নেভবারের মধ্যে আমরা হেডার বা নেভবারের মধ্যে এটা হচ্ছে একটা লোগো, এটা হচ্ছে মেনু অলওয়েজ ULLI দিয়ে করবেন এবং এটা ক্লিকেবল হবে, মানে এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে, লিঙ্ক হবে এটা। এটা মাথায় রাখতে হবে। আমরা কনফিউজড হয়ে যাই যে কোন জায়গায় লিঙ্ক দিব বা কোন জায়গায় লিঙ্ক দিব না। নতুন কাজ করতে গেলে এই কনফিউশন আস্তে আস্তে দূর হয়ে যাবে। বাট বলে দিচ্ছি, নেভবারের ক্ষেত্রে এই যে আমরা লোগোটা নিব, লোগোটার ক্ষেত্রেও এটা ক্লিকেবল হবে, এটার মধ্যে একটা লিঙ্ক হবে এবং এই যে মেনু, এই মেনুগুলো আমার ক্লিকেবল হবে, এটার মধ্যে লিঙ্ক হবে। আর এই সাইডটাকে আমরা রাইট সাইড বলতে পারি একটা মেনুর জন্য। এটা একটু অ্যাডভান্স কাজ, এখানে আমরা গেলাম না। বাট প্রথমেই আমাদের দেখতে হবে শুধুমাত্র একটা, যখন নেভবার তৈরি করব তখন দুইটা জিনিস আমাদের অবশ্যই লাগবে, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে লোগো। আপাতত এই দুইটাই জানি যে এটার নাম হচ্ছে একটা নেভবার এবং হেডার পার্ট এটা। এবং নেভবারের পরেই আমাদের যে সেকশন থাকে, সেকশন কি আগে বলেন, যে সেকশন জিনিসটাকে, সেকশন হচ্ছে এক একটা আলাদা এরিয়া। এই যে এই জায়গাটা যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা বলি নেভবারের পরে ইনস্ট্যান্ট যে সেকশনটা থাকে, দেখা যায় যে এটাতে বিভিন্ন জিনিসপত্র একের পর এক রিপিট হচ্ছে, অথবা রিপিট না হলেও এরকম একটা লেআউট দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি ব্যানার এরিয়া। এই সেকশনটাকে, এটা একটা সেকশন, এখানে গেলে এটা আরেকটা সেকশন, এখানে গেলে এটা আরেকটা সেকশন। তো এই হচ্ছে সেকশন। এই সেকশনগুলোর নাম ধরে ধরে আমাদেরকে ক্লাস বসাইতে হবে, সেই অনুসারে আমাদের ভিতরের যে জিনিসপত্র, বাটন বলি, প্যারাগ্রাফ বলি, হেডিং বলি, ইমেজ বলি, সব কিছু ডিজাইন করতে হবে। তো এটাকে যদি আমরা চিন্তা করি যে এটা এই সেকশনের নাম হচ্ছে ব্যানার এরিয়া, এটার নাম যদি আমরা চিন্তা করি যে ডিশেস এরিয়া, এটাকে যদি আমরা চিন্তা করি যে স্পেশাল ফুড এরিয়া, ফর এক্সাম্পল, এমনি আমি জাস্ট কিছু নাম দিচ্ছি, এটাকে যদি আমরা ধরি তাহলে শপ এরিয়া। এই হচ্ছে সেকশন, এক একটা এই যে আলাদা আলাদা জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে সেকশন, এটা আরেকটা অফার এরিয়া, এটা আরেকটা সেকশন, এটা হচ্ছে টিম বা শেফ এরিয়া, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল,
এটা হচ্ছে গ্যালারি, যেটা আমরা দেখলাম যে গ্রিড দিয়ে করতে হয়। তো এটা হচ্ছে আবার হচ্ছে ব্র্যান্ড এরিয়া, এটা হচ্ছে ব্লগ। তো এখানে কমন জিনিসপত্র যদি আমি বলি, একদম মানে সবসময় আপনাদের একটা ওয়েবসাইট করতে গেলে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে প্রথমেই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটা নেটবার থাকবে। নেটবারের মধ্যে মাস্ট কি লাগবে, একটা লোগো এবং একটা মেনু। মেনু এবং লোগো দুইটাই ক্লিকেবল হবে, লিঙ্ক হবে। তারপরে আরেকটা জিনিস মাস্ট অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ব্যানার এরিয়া। ঠিক আছে? তো আমরা যখন কাজ করব এই জিনিসগুলো এখান থেকেই ফলো করবেন, যে যখন কাজ করব তখন একটা এই যেমন এটাতে আমাদের আরও অনেকগুলা ডিজাইন থাকবে একই সাথে। একটা সিএসএস এর মধ্যে আমরা বেশ অনেকগুলো ব্যানার ডিজাইন করেছি। এই যে এখানে সিম্পল এক্সাম্পল আপনাদেরকে একটা দুইটা তিনটা দেখালাম। একটা ওয়েবসাইট কিন্তু এই যে ফুডো, এই যে এটাও ফুডো। তো এক্ষেত্রে তিনটা ব্যানার এরিয়া, আমি যদি তিনটাকেই ব্যানার এরিয়া নামে শুধুমাত্র নেই, তাহলে কিন্তু আমাদের ডিজাইন তিনটা আলাদা আলাদা করতে পারবো না। তো এক্ষেত্রে কি করতে হবে, যেহেতু অনেকগুলো ব্যানার সেকশন থাকতে পারে, শুরু করার সময় প্রথমটা হবে ব্যানার স্টাইল 1 এরিয়া, ক্লাসগুলোর কথা বলছি আমি। তারপর একটা ব্যানার স্টাইল 2 এরিয়া, ব্যানার স্টাইল 3 এরিয়া। আবার নেটবারের ক্ষেত্রে দেখবো যে তিনটা নেটবারে আমার তিন রকম ডিজাইন দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা দিলাম যে নেটবার স্টাইল 1, নেটবার স্টাইল 2, নেটবার স্টাইল 3। আর একটা কমন জিনিস যেটা, সেটা হচ্ছে ফুটার। হেডার, ব্যানার, ফুটার মাস্ট যে কোনো একটা ওয়েবসাইটে অবশ্যই লাগবে, এটা ছাড়া কোনো ওয়েবসাইট হবেই না। তো এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানে লিঙ্কগুলো অবশ্যই থাকে যে কোনো ইয়েতে। এখানে একটা নিউজ লেটার ফর্ম, কিছু সোশ্যাল মিডিয়া, এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন, এবং সবার নিচে এটা হচ্ছে ফুটার এরিয়া। আর ফুটার এরিয়ার মধ্যে এটা হচ্ছে ফুটার টপের কিছু ইনফরমেশন, আর ফুটার বটমে হচ্ছে আমরা কপিরাইট, আমাদের ওয়েবসাইটের যে মানে যিনি তৈরি করেছেন বা যে ওনার, তার একটা কপিরাইট আমরা এখানে দিয়ে থেকে এটাকে ফুটার বটম বলি আর কি। তো এই যে ফুটার, এটার নাম সবসময় খেয়াল রাখবেন যে এই সেকশনটা নিয়ে যখন আমরা কাজ করব বা এরকম একটা সবার নিচের এরিয়া থাকবে, এটার নাম হচ্ছে ফুটার। এবং এই ফুটারের ক্ষেত্রে এই ভিতরের যে আইটেমগুলো, এটা হচ্ছে ফুটার আইটেম। ফুটার এই আমাদের যদি ফুটারও বিভিন্ন ধরনের ডিজাইন হয় বা একটা ওয়েবসাইট বানাতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের 4টা 5টা বা 6টা ফুটারও থাকতে পারে। তো এই যে এটার নাম আমরা ধরবো যে ফুটার স্টাইল 1 এরিয়া। তো তখন যখন আমরা এই সেকশনটাকে ফুটার স্টাইল 1 এরিয়া হিসেবে নিব, তখন ভিতরের যে আইটেমগুলো সেগুলো হবে ফুটার স্টাইল 1 আইটেম, ফুটার স্টাইল 1 আইটেম, ফুটার স্টাইল 1 আইটেম, ফুটার স্টাইল 1 আইটেম। তো যখন আমরা 4টা ক্লাস নিব, ফুটার স্টাইল ভিতরের যে আইটেমগুলো ক্লাসগুলো আমরা নিব, সেটা আমি বলে দিলাম যে ফুটার স্টাইল 1 আইটেম নামে 4টা নিব। কিন্তু এখন কথা হচ্ছে যে ফুটার স্টাইল 1 আইটেম নামে যখন 4টা নিব, নেওয়ার পর দেখা যাবে এখানে প্যারাগ্রাফ আছে, এখানে প্যারাগ্রাফ আছে। তো সেপারেট কীভাবে করব, ডিজাইন তো আলাদা, এটা ডিজাইন তো এক না। তো এক্ষেত্রে আমরা কি করব, যে এই যে ফুটার স্টাইল 1 আইটেম যে নিলাম, এর সাথে আমরা এখানে কন্ট্যাক্ট নামে আরেকটা ক্লাস অ্যাড করে দিব। তারপরে ফুটার স্টাইল 1 আইটেমের সাথে নিউজ লেটার নামে আরেকটা ক্লাস অ্যাড করে দিব। তো ফুটার স্টাইল 1 আইটেমের সাথে নিউজ লেটার অ্যাড করে আমরা এখানে ডিজাইনটা করব। এখানে যদি আমরা দেখি যে এখানে এফ আইটেম বা ফুটার আইটেম নিলাম, এখানে নেওয়ার পরে দেখলাম যে এটাকে কী করলাম, এই যে এইটুকু যদি আমরা দেখি যে এই ফর্মটা, তো কী করলাম, এই ফর্মটাকে আমরা কীভাবে নিলাম, এই যে ফুটার আইটেম নিউজ লেটারটা নিলাম প্রথমে, তারপর ফর্ম, তারপরে ইনপুট, তারপর এটাকে আমরা ডিজাইন করলাম। বাটনটার ক্ষেত্রে যদি আমরা দেখি সেম কাজই আমরা করলাম। তো টার্গেট করলাম কি, ফুটার আইটেম নিউজ লেটার। এখন এই শুধুমাত্র ফর্মটা ধরে যদি আমরা ডিজাইন করি, এই ফর্ম কিন্তু আমাদের ওয়েবসাইটে অনেকবার থাকতে পারে, 10, 20, 5, 6 অনেকবার থাকতে পারে। তো যদি আমরা এইভাবে শুধু ফর্মটা নিয়ে তারপরে ইনপুটের বাটনটাকে ডিজাইন করি, তাহলে দেখা যাবে যে এই ডিজাইনটাই সব জায়গায় চলে যাচ্ছে, যেহেতু শুধু ফর্ম নিয়ে করেছি। কারণ ফর্মের জন্য আমাদেরকে ফর্মই লিখতে হবে বারবার, ইনপুটের জন্য ইনপুটই লিখতে হবে, বাটনের জন্য বাটনই লিখতে হবে। তো এটাকে আমি সবসময় চেষ্টা করব, সবসময় যে কোনো কিছু ডিজাইন করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ইউনিক ক্লাস ধরে ধরে করব, যেন একটা আরেকটার সাথে কনফ্লিক্ট না করে। আমি এখানে একটা ডিজাইন লিখলাম, অন্য জায়গায় যেন এটা না চলে যায়, অন্য জায়গায় আবার ফর্ম ইউজ করলে যেন আমি আলাদাভাবে একটা ডিজাইন করতে পারি। এই জন্যই এইগুলোকে আমরা কী করি, সবসময় একটা ক্লাস, ইউনিক ক্লাস দিয়ে নিই, যেটা নিয়ে আমরা ডিজাইনটা করব।
যাই হোক, সেকশন সম্পর্কে আলোচনা করলাম। এখানে আরেকটা জিনিস কমন মোটামুটি সব ধরনের ওয়েবসাইটে লাগে, সেটা হচ্ছে এরকম যখন কোনো নিউজ বা নিউজ এরিয়া থাকে, এটা হচ্ছে ব্লগ সেকশন বলি আমরা। তো এই ব্লগের ক্ষেত্রে আমরা এটার নাম যদি দিতে চাই, তাহলে দেখা যাবে যে এটার নাম আমরা দেবো কি, ব্লগ স্টাইল 1 এরিয়া, কারণ ব্লগেরও আমাদের অনেকগুলো ডিজাইন থাকতে পারে। তো ব্লগের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে হেডিংগুলো কিন্তু লিঙ্ক হবে, এই যে, কারণ ব্লগ হচ্ছে অলওয়েজ এটাতে একটা ব্লগের সিঙ্গেল থাকে, যেখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছি যে এটার যে বিস্তারিত বিবরণ আমরা এখানে দেখতে পাবো। তো কোনো লিঙ্ক মানে কি, লিঙ্ক মানে হচ্ছে আমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাব বা এটার বিস্তারিত বা ডিটেলস দেখার জন্য। তো এখানে হচ্ছে দেখা যাবে যে সব সময় এই ব্লগের ক্ষেত্রে আমাদের এখানে টাইটেলের মধ্যে লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। এসব টাইটেলে কখনো লিঙ্ক হবে না, বাট যেখানে আমার ক্লিক করে অন্য জায়গায় যাওয়া উচিত সেখানে অবশ্যই লিঙ্ক হবে। তো এই যে এই জিনিসটাও আপনারা দেখে রাখবেন, অলমোস্ট সিমিলারই থাকে বা ডিফারেন্ট থাকে। এটা হচ্ছে সব সেকশনে লাগে, এটাকে আমরা ব্লগ এরিয়া রাখি, ব্লগ এরিয়া বলি। আর এই টাইপের যখন কোনো সেকশন থাকবে তখন এটার নাম বুঝতে পারছেন যে এটা হচ্ছে গ্যালারি। এই টাইপের সেকশনকে আমরা গ্যালারি বলে থাকি, বা এটা সবসময় গ্যালারি। আর টেস্টিমোনিয়াল থাকে, আবার এই সেকশন থাকলে এটাকে টিম সেকশন বলি, বা এটা যেহেতু একটা ফুড আইটেম এই জন্য টিম না বলে আমরা এটাকে শেফ এরিয়া বলতে পারি। এগুলো হচ্ছে কমন সেকশন। এই যে এটা হচ্ছে শপ এরিয়া বলতে পারি, এগুলো শপ আইটেম। আর একটা জিনিস আপনাদেরকে বলি যে নতুন যারা সব থেকে বেশি যে সমস্যা করে, যে আমরা ধরে নিলাম যে এটাকে আমরা শপ এরিয়া নেমে নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের 1 2 3 4 4টা কলাম। তোরা যখন 4টা কলাম বানাই তখন এটার নাম দিই ক্লাস 1, এটা ক্লাস 2, এটা ক্লাস 3, এটা ক্লাস 4। এটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে 4টা কলাম নিব এবং 4টা কলামের ডিজাইন একই রকম হবে, ঠিক আছে। তো একই রকম হলে আমাদেরকে ক্লাস নামটাও একই রকম রাখতে হবে, যেন একটা ক্লাসের মধ্যে যখন আমরা ডিজাইনটা করব এটা বারবার রিপিট করে দিব, সবগুলো ডিজাইন যেন সেম হয়। তো ক্লাস 1 এটা নিয়ে যদি এটা ক্লাস 2 নেই, এটা ক্লাস 3 নেই, এটা ক্লাস 4 নেই, তাহলে কি হবে, সমস্যাটা কি হবে, সমস্যাটা হবে যে এক একটার জন্য আলাদা আলাদাভাবে আমার ডিজাইন করা লাগবে। আমার ডিজাইনটা কিন্তু দেখতে সেম, এখানে কিছু ট্যাক্স, এখানে টাইটেল, এখানে একটা প্রাইস, সবগুলো কিন্তু সেম। যেহেতু সবগুলো সেম, আমাকে ক্লাসটাও সেমই দিতে হবে, দিয়ে একটা ডিজাইন করবো একটা ক্লাস ধরে, সবগুলো হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমরা কীভাবে শুরুটা করব সেটা আপনাদেরকে বললাম, যে এটা প্রথমটা হচ্ছে হেডার, তারপরে একদম কমন সেকশনের মধ্যে হেডার বা নেমবার থাকে, ব্যানার থাকে এবং ফুটার থাকে, এবং ব্লগও মোটামুটি দেখা যায় যে 70% ওয়েবসাইটে মাস্ট থাকে। আচ্ছা, এখন আমরা যে বিষয়ে ছিলাম যে লেআউট তৈরি করব, যেহেতু লেআউট নিয়ে কথা বলি, লেআউট হচ্ছে আমরা লেআউট তৈরি করব কলাম দিয়ে। তো এখানে প্রথমে যদি আমরা দেখি, এটা তো আমরা একটা নেববার নিব, নেববার নেওয়ার পরে এটা হচ্ছে যদি কলাম হিসেবে বিবেচনা করি, ধরে নিলাম যে এই পার্টটুকু নেই, তাহলে এটা একটা কলাম হবে আর এই পুরোটুকু একটা কলাম হবে। তো কলাম নেওয়ার সময় আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটু ভালো করে এই জায়গাটা মনোযোগ দিবেন। তো এই জায়গায় আমি একটু কলামটা দেখাতে আপনাদের জন্য সুবিধা হবে। তো কলাম সর্বোচ্চ আমরা নিতে পারবো 12টা, এর বেশি কলাম হবে না। সর্বোচ্চ 12টা কলাম হবে, এবং 12টা কলামের উইডথ সর্বোচ্চ হবে 100%। তো কলাম করার সময় আমরা কখনো পিক্সেল ব্যবহার করব না, পার্সেন্ট ব্যবহার করব। তো দুইটা জিনিস আমাদের কি করবে কলাম করার জন্য লাগবে, এটা হচ্ছে সর্বোচ্চ আমাদের 12 কলাম হবে, সেটা 1 2 3 4 থেকে একদম 12 পর্যন্ত 12টা কলাম হবে, এবং টোটাল এই 12টা কলামের উইডথ হবে 100%। এখন আমরা যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করি, তো দেখতে পাবো যে আমাদের সর্বোচ্চ হচ্ছে 100% আমাদের হচ্ছে উইডথ। আর টোটাল কলামকে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, তাহলে দেখা যাবে যে প্রতিটা কলামের উইডথ থাকবে 8.333%। তো এক কলামের উইডথ হচ্ছে 3.3333%, এটা ইনফিনিট আছে। এবং যদি 2 কলাম আমরা করতে চাই, এক্ষেত্রে এটাকে আগে আমরা যদি এখান থেকে কপি করি, এক কলামের উইডথ এটা দিব, আর যদি 2 কলাম হয় 16.66666। এটাকে যদি আবার আমরা 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 কলাম যেটা 3 কলামের উইডথ হবে 25। তো লেআউট বানানোর সময় আমাদেরকে প্রথমেই কিছু কলাম করে নিতে হবে, 1 থেকে
12 পর্যন্ত 12টা কলাম ক্রিয়েট করে নিব এবং 12টা কলামের উইডথ যেহেতু সর্বোচ্চ 100%, তো এই অনুসারে 100 দিয়ে ভাগ দিলে প্রতিটা কলামের যা ওয়েট হয় আমরা লিখে নিব। লিখে নিয়ে তারপরে দেখা যাবে যে এখানে যদি আমরা পুরো এরিয়াটাকে বিবেচনা করি 100%, ঠিক আছে, এই যে এখানে একটা কলাম সম্পর্কে আপনাদেরকে বলি, এই পুরো এরিয়াটাকে যদি আমি 100% চিন্তা করি, আমি বলছি যে আমাদের সর্বোচ্চ এবিলিটি হচ্ছে 12 কলাম। তো এই 100%-এর মধ্যে আমাদের টোটাল 4টা কলাম বসছে, ঠিক আছে। যেহেতু আমাদের এবিলিটি হচ্ছে 12 কলাম আর এখানে বসছে 4টা কলাম, মানে প্রতিটা কত করে বসলো, 3 3 3 3, তাহলে 3 4 12 কলাম হলো, ঠিক আছে। এটা যখন আমরা একটু কোড করব তখন একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। যেহেতু 12 কলাম এবিলিটি, আমি আগেই বললাম যে এখানে আমরা বিভিন্ন কলাম বানিয়ে নিব 1 থেকে একদম 12 পর্যন্ত। তো 12 পর্যন্ত বানানোর পরে সর্বোচ্চ আমার 100% পর্যন্ত উইড এবং সর্বোচ্চ 12টা কলাম করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি 4টা কলাম। তো 4টা কলাম কত উইড করে হলো, ঠিক আছে। এই যেমন 4টা কলামকে কত করে করলাম, 3 3 3 3, টোটাল 12 কলাম হলো। এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে প্রথমেই যে লেআউটটা দেখতে পাচ্ছি এই জায়গায়, প্রথমে যে লেআউটটা দেখতে পাচ্ছি যে এখানে একটা কলাম, এখানে আরেকটা কলাম। প্রথমে কলামটা বিবেচনা করতে হবে, তারপরে রোর হিসাব আসবে। কলাম হচ্ছে বাম থেকে ডানে আর রো হচ্ছে ওপর থেকে নিচে, এটা আমরা জানি। তো প্রথমেই স্ট্রাকচার বানিয়ে নিতে হবে আমাদেরকে হচ্ছে কলাম বাম থেকে ডানে। আচ্ছা, এই জায়গাটা যদি বিবেচনা করি, যেহেতু আমাদের 12 কলাম সর্বোচ্চ এবিলিটি, সো এখানে হচ্ছে 2টা পার্ট করলো। তো 2টা পার্ট যদি আমরা 12কে হিসাব করি তাহলে এই পার্টটা আর এই পার্টটার মধ্যে সামান্য একটু পার্থক্য। তো সর্বোচ্চ যেহেতু 12 এবিলিটি, আমরা এটুকু বাদ দিই যে এটা নাই ধরে নিলাম, জাস্ট এটা একটা পার্ট, এটা একটা পার্ট যদি হিসাব করি, তাহলে যেহেতু অল্প একটু পার্থক্য, তাহলে এটা যদি আমরা 5 ধরি, এটাকে ধরবো 7, টোটাল 12 কলাম আমরা বিবেচনা করলাম। 12 কলাম বানাতে হবে এনিহাউ। আমি যদি একটা নেই শুধুমাত্র এই জায়গাটা, যে কোনো একটা জায়গায় আমি দেখাই যে যদি এটা বিবেচনা করি তাহলে এটা শুধুমাত্র 12, কারণ এটার আর কোনো কলাম নেই। এটাকে যদি চিন্তা করি 12 কলাম আমাকে বানাইতে হবে, তো এটাকে আমি 12 কলাম তৈরি করলাম কত দিয়ে, 3 3 3 3 3 4 12 কলাম করলাম। এটাকে যদি বিবেচনা করি আমি, তাহলে এটাকে নিলাম আমি ধরেন 7, এটাকে 5, 7 5 12 কলাম হলো। এটাকে বিবেচনা করলে আবার 3 3 3 3 3 4 12 কলাম হলো। এটাকে আবার বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আমরা কীভাবে হিসাব করব, আমরা দেখেই হিসাব করতে হবে যে কতটুকু হবে। যেহেতু এটা সেম নেই, এটা সামান্য একটু বড় এটার থেকে, তো এটা আমরা কত নিতে পারি, এটাকে নিতে পারি আমরা হচ্ছে 5, এটাকে নিতে পারি 7, কারণ এটাকে 6 যদি বিবেচনা করি, দুটো কিন্তু সমান হওয়ার কথা, কিন্তু দুটো কিন্তু সমান নেই, এটা কিন্তু একটু বড়, এই জন্য এটাকে 5 নিলাম, এটাকে 7 নিলাম। এইটার ক্ষেত্রেও যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে এই সেকশনটা হচ্ছে এতটুকু পর্যন্ত আর এটা হচ্ছে এতটুকু পর্যন্ত, তার মানে দুইটার ওয়েট হচ্ছে সমান হওয়ার কথা। তো এটাকে যদি আমরা 12 কলাম হিসাব করি, 12 কলাম করতে চাই, 12 কলামের মধ্যে এটা 2 ভাগ হলো, তো 12কে 2 দিয়ে ভাগ দিলে এটা 6, তাই তো। এটাও যদি আমরা চিন্তা করি যে এখানে এই পার্টটুকু যদি এখান পর্যন্ত আসতেছে এইটা, আর বাকিটা এখান পর্যন্ত, তার মানে দেখা যায় যে এইটা আর এটার ওয়েট কিন্তু এই যে ভাগ করলে সমান। তার মানে 12কে এখানে 2 ভাগ করতে পারলাম আমরা, তার মানে এটা 6, এটা 6, ঠিক আছে। আর এখানে 12কে করতে পারলাম আমরা 4 ভাগ, তার মানে 3 3 3 3। আশা করি কলাম কীভাবে করতে হবে এটা ধারণা পেয়েছেন আপনারা। তো এখানে আমরা একটা বেসিক যদি ইয়েতে যাই, এখানে লিখলাম যে বেসিক ওয়েবসাইট লেআউট, অনেক লেআউট দেখাবে। তো এখানে যদি আমরা প্রথমে এই লেআউটটা বানানোর ট্রাই করি, এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে প্রথমে হেডার, নিচে ফুটার এবং মাঝখানে কিছু কন্টেন্ট বা ব্যানার থাকে, জাস্ট এটা একটা এক্সাম্পল। এটাকে আপনারা যদি এভাবে ওপেন করেন, তো এটাকে আমরা বানানোর ট্রাই করি। আচ্ছা, তো লেআউট বানানোর সময় আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আপাতত আমরা এখানে একটা সিএসএস এইচটিএমএল নিয়ে এইচটিএমএল এর মধ্যে সিএসএসকে কানেক্ট করে দিলাম। তো প্রথমে আমাদের যে কাজটা করা লাগে, এর আগে আমরা দেখেছি যে আমাদের রিসেট করার জন্য মার্জিন প্যাডিং, অপ্রয়োজনীয় মার্জিন প্যাডিংগুলো রিসেট করার জন্য আমাদেরকে লিখতে হয় মার্জিন 0, প্যাডিং 0।
এবং ULLI এর মধ্যে যেন লিস্ট স্টাইলটা না থাকে, এটা বেশিরভাগই আমাদের প্রয়োজন হয় না, এই জন্য লিস্ট স্টাইল নান লিখতে হয়। তারপরে IMG যেটা থাকে এটাকে আমাদের ম্যাক্স উইথ 100% করতে হয়। তো এখানে আগে থেকে আমাদেরকে কিছু রিসেট কোড লিখে রাখতে হয়, ঠিক আছে। এই যে দুইটা রিসেট কোড আমি লিখলাম। তারপরে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা রুট সম্পর্কে জেনেছি যে রুটের মধ্যে কি করা হয়, যে আমরা কিছু মান রাখতে পারি ভেরিয়েবল আকারে। তো এই অনুসারে যদি আমরা কাজ করতে চাই, যেহেতু আজকে প্রফেশনালি আমরা কাজ করব, যেহেতু আজকে আমরা প্রফেশনাল কাজ করব, সেহেতু আমরা একদম ভেরিয়েবল আকারে কাজ করব। তো ভেরিয়েবল কী জন্য আমরা নিব সেটা আলোচনা করছি। তো এক্ষেত্রে যেহেতু আমরা একটা লেআউট তৈরি করব, তো প্রথমে আমরা কলামগুলো শুরু করার আগে কাজ আমাদেরকে কলামগুলো আলাদা আলাদাভাবে না করে, আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, এই যেমন একটা এক্সাম্পলে যাই, আমরা এই যে এক্সাম্পলে যাই, আমরা দেখতে পাবো যে আমাদের সবগুলো কলাম আমাদের কিন্তু দুই পাশে এই যে ফাঁকা এবং সবগুলো কন্টেন্ট মাঝখানে, মাঝখানে কোনোটা কিন্তু সেন্টার নেই। মানে একদম মানে আমরা যখন প্রথমেই কোড লেখা শুরু করি এখান থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইখানে চলে যাই। তো কন্টেইনার দিয়ে আমরা দেখলাম যে কিভাবে সেন্টার করতে হয়। তো আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের সবগুলোই সেন্টারে, এই যে সবগুলো কন্টেন্ট কিন্তু সেন্টারে, তো আমরা এরকম একটা কিছু ক্লাস তৈরি করে নিব যেটা আমরা এক জায়গায় ব্যবহার করলে সব জায়গায় আমাদের কন্টেন্টগুলো সেন্টারে চলে আসবে। তো এর জন্য আমরা যে কাজ করতে পারি, তো এখানে প্রথমে একটা ক্লাস নিতে পারি কন্টেইনার নামে, এটা যে কোনো নামে আমরা নিতে পারি, বাট এটার প্রফেশনাল নাম কন্টেইনারই। তো আমরা কন্টেইনারে রাখার ট্রাই করব। এবং বর্তমানে আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের লেআউট যদি চিন্তা করি, তাহলে এটার উইড হচ্ছে আমাদের 1320 পিক্সেল, 1320 পিক্সেল। তো এই যে সেন্টারে আসলো, সেন্টারে আসার জন্য আমাদের কি করা লাগলো, এই যে ম্যাক্স উইথ 1320 পিক্সেল দেওয়ার পরে এটাকে আমরা ম্যাক্স উইথ দিয়ে দিব 100%, সর্বোচ্চ অ্যাবিলিটি 100% এটা দিয়ে দিতে হয়। তারপরে মার্জিন দিব অটো। এখন আমরা দেখতে পারবো যে আমরা যদি এখানে একটা সাপোজ যে ব্যানার এরিয়া নামে একটা ডিভ নিলাম, এটা ক্লাস নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা এখানে কোনো কিছু একটা লিখি, কি হবে, এটা এখান থেকে শুরু হলো। কিন্তু আমাদের এখানের মতো যদি করতে চাই যে এখানে সেন্টার আসবে, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এখানে একটা কন্টেইনার নিয়ে নিতে হবে। এই যে কন্টেইনার ক্লাসটা নিলাম, এখানে যদি আমরা লিখি তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে এটা সেন্টারে চলে আসছে। এখন আমাদের তো বারবার আলাদা আলাদাভাবে ক্লাস লিখে 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 সবগুলোকে এই ব্যানার এরিয়াকে একবার করব সেন্টার, সার্ভিস এরিয়াকে একবার করব সেন্টার, কন্টেইনারকে একবার করব সেন্টার 1320 পিক্সেল সহ। তো এটা না করে আমরা কি করব, এই যে কন্টেইনার একটা ক্লাস লিখলাম, এখানের মধ্যে আমরা বলে দিলাম যে এটার উইথ 1320 পিক্সেল হবে, ম্যাক্স উইথ 100% এবং উইথ হচ্ছে মার্জিন হচ্ছে অটো। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব যে আবার যদি আমরা এখানে আরেকটা সেকশন নিই যে সার্ভিসেস এরিয়া, এখানে যদি আবার আমরা সরাসরি পি দিয়ে দিই, দেখা যাবে যে এটা এই যে লেফটে চলে আসবে। তো এটাকে তো আবার আমি সার্ভিস এরিয়াকে ক্লাস লিখে এখানে সেন্টারে আনবো না। তো এর জন্য কী করতে হবে, আমাদেরকে এখানে জাস্ট কন্টেইনার লিখে দিতে হবে। এখন যদি আমরা দেখি এই জিনিসটা আবার আমাদের আগের স্ট্রাকচারের মতো চলে আসছে। তো কন্টেইনারের কাজটা আমরা দেখলাম। এখন কন্টেইনার দিয়ে আমরা সেন্টার পর্যন্ত নিয়ে আসলাম। আমাদের যে লেআউট দরকার, যে 1320 পিক্সেলের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে একসাথে সবগুলোকে নিয়ে আসা, এটা আমরা কি দিয়ে নিয়ে আসবো, কন্টেইনার দিয়ে নিয়ে আসবো। তো একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে প্রথমেই কন্টেইনার দিয়ে ফেলবেন না, প্রথমে সার্ভিস
এরিয়া মানে আমার যে সেকশনটার নাম দিবেন, যেমন আমি এখানে দিলাম ব্যানার এরিয়া, তারপর দিলাম সার্ভিস এরিয়া, তারপরে কন্টেনার দিলাম। তো আগেই কন্টেনার দিয়ে ফেলবেন না, আগেই সার্ভিসে আগেই যদি আমার দেখা যায় যে কোনো সেকশন এরকম ফুল উইডথ থাকতে পারে, হ্যাঁ, এই যেমন এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বিবেচনা করি, এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এখান পর্যন্ত, এরপরে মাঝখানে আমার কন্টেনার। তো এই ক্ষেত্রে আমি যদি আগেই এখানে কন্টেনার দিয়ে দিই, এই যে কন্টেনার দিয়ে দিই, তারপরে সার্ভিস এরিয়া দিয়ে দিই, কী হবে, সমস্যাটা কী হবে দেখেন, যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ইচ্ছে করলে দিতে পারবো না। এই যে ঠিকঠাক আছে না, এই যে এখানে কন্টেনার দিলাম, কন্টেনার পরে যখন সার্ভিস এরিয়া দিলাম, আমি যদি এখানে দেখাই যে সার্ভিস এরিয়াতে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, আমার কি এখানে ফুল উইডথ হলো না, কিন্তু কন্টেন্ট কিন্তু সেন্টারে আসছে বা কন্টেনারের ভিতরে আসছে, বাট আমার তো এখানে ফুল হলো না। এই জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, প্রথমে দিতে হবে এরিয়ার নাম, এর ভিতরে কন্টেনার। তো এখন যদি আমি দেখি যে কন্টেনার কিন্তু আমাদের মাঝখানে, বাট আমি যদি সার্ভিস এরিয়াকে দেখি যে পেডিং দিলাম 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড রেড, এটা কিন্তু আমাদের 120 পিক্সেলের মধ্যে থাকলো, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এখান পর্যন্ত আমরা আনতে পারলাম। এই জন্য প্রথমে আমরা কন্টেনার দিব না, প্রথমে সেকশনের নাম দিব, তারপরে কন্টেনার দিব। এই হচ্ছে প্রথম পর্ব, প্রথমটুকু করলাম। তারপরে এখন আমরা যেহেতু ফ্লেক্স সম্পর্কে আমরা অলরেডি জানি যে ফ্লেক্স দিয়ে কীভাবে কলাম করতে হয়, তো প্রথমেই আমরা একটা কাজ করে নিব। আমরা কলাম করার জন্য প্রথম যে শর্ত আমাদেরকে লিখতে হয় ডিসপ্লে ফ্লেক্স, তারপরে ফ্লেক্স রেপ রেপটা কী জন্য দেই, যেন আমরা যে উইডথগুলো দিব এগুলা কলামগুলা পাশাপাশি হয়ে তারপরে যদি জায়গা না পাই নিচে নেমে আসে, এই জন্য ফ্লেক্স রেপটা দিতে হয়। তো আমরা দেখা যাচ্ছে যে বারবার তো আমরা করব না, মানে এই যে সার্ভিসের ভিতরে আমরা একটা কিছু নিলাম, এটাকে আবার করলাম, ডিসপ্লে ফ্লেক্স করলাম, আবার র্যাপ করলাম, আবার ব্যানার এরিয়া নিলাম, এর ভিতরে একটা জিনিস কলাম করার জন্য আবার এটাকে ব্যানার এরিয়ার ভিতরে একটা ক্লাস ধরে এটাকে ফ্লেক্স করলাম, র্যাপ করলাম, হ্যাঁ। তো এতবার যেন আমাদের লিখতে না হয়, এটা যেহেতু আমাদের কলাম বানানোর জন্য বারবার লাগবে, যেমন আমাদের এই যে মাঝখানে আনার জন্য আমাদের কন্টেন্টগুলোকে বারবার প্রয়োজন ছিল 1320 পিক্সেল উইড, এটাকে আমরা কন্টেনার বানিয়ে নিলাম এবং এটাকে বারবার ব্যবহার করব। একটা সিএসএসেই আমার সব হয়ে যাবে, বারবার আলাদা সিএসএস লাগবে না। তো এই সেমভাবেই আমরা একটা কাজ করব যে লেআউট তৈরি করে নিব আমরা ফ্লেক্সের জন্য। তো ফ্লেক্সের জন্য যে কোনো নাম নিতে পারি, যেটার ক্লাসটার ভিতরে আমরা এই ফ্লেক্সটা রাখবো। প্যারেন্ট ডিপটাকে ফ্লেক্স করতে হয় এবং দেখা যাচ্ছে যে এর ইনস্ট্যান্ট যে চাইল্ডগুলো যেখানে প্যারেন্টটা নিব সেগুলো হচ্ছে ফ্লেক্সের জন্য কাজ করবে। তো সেগুলোর মধ্যে আমরা ওয়েট দেব। তো প্যারেন্ট হিসেবে আমরা নিলাম রো, যে কোনো একটা ক্লাস নিলাম, যে কোনো ক্লাস নেওয়া যায়, বাট প্রফেশনাল হচ্ছে রো, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইন ফিউচার ব্যবহার করব, এটাতে কন্টেনার আর রোটাই ব্যবহার করা হয়, এই জন্য এটাই আমরা ব্যবহার করছি যেন এটার সাথে আপনাদের পরিচিতি থাকে। তো রো এর মধ্যে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব এবং এটা হচ্ছে আমাদের ফ্লেক্সের প্যারেন্ট ধরে নিলাম, এটা আমরা সব জায়গায় ব্যবহার করব ফ্লেক্স আর ফ্লেক্স রেপ করার জন্য। তো আমি প্রথমে বলে নিলাম যে ফ্লেক্সের পরে তো আমাদের যে কলামগুলো হয়, এই যে এই কলামগুলো যখন হয় এগুলো কীভাবে হয়, হ্যাঁ, এই যে ফ্লেক্সের আইটেম না, এই যে প্যারেন্ট, এইটা প্যারেন্টটা ধরে নিলাম যে এই এর প্যারেন্ট নিলাম, ডিসপ্লে ফ্লেক্স করার পরে 4 কলাম করার জন্য আমাদের কি করতে হয়, এই যে এগুলার ফ্লেক্স আইটেমগুলোকে উইথ দিতে হয়, তাই না, বা ফ্লেক্স 25 বা 25 এরকম করতে হয়। তো এই কলামগুলো তো আমরা বারবার আমাদের প্রয়োজন হবে, এই জন্য এই কলামগুলো আমরা আগে ক্রিয়েট করে নিব, পরবর্তীতে শুধুমাত্র এই ক্লাসগুলো বসিয়ে দিব, এই অনুসারে কাজ করবে। আচ্ছা, তো আমরা বলছি যে আমাদের সর্বোচ্চ কলাম 12টা হবে এবং আমাদের সর্বোচ্চ এবিলিটি 100%, আর কলাম করার সময় আমরা সবসময় 100% দিয়েই কলাম করব। তো কলাম একটা করে আমি করে নিই। তো কলাম এখানে আমরা নাম দিলাম কলাম 1, এটার ওয়েট কত হবে, হ্যাঁ, আমরা ক্যালকুলেটরে দেখলাম যে যদি আমরা 12টা কলাম করতে পারি, হ্যাঁ, এবং আমাদের সর্বোচ্চ এবিলিটি 100% এবং টোটাল 12টা কলাম করা যায়, তাহলে একটা কলামের ওয়েট কত পড়ে, এই যে এইটুকু, ঠিক আছে। তো এখানে আমরা ওয়েট দিয়ে দিব 1 এর জন্য 8.3
3 3 3 3, যেহেতু ইনফিনিট এই ক্ষেত্রে আমরা 6টা দিব শুধুমাত্র, 1 2 3 4 5 6টা দিলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনফিনিট ক্ষেত্রে সব দেওয়া লাগবে না। আচ্ছা, এরপরে আমরা 12টা কলাম আগে বানিয়ে নিব আমরা। তারপর হচ্ছে কলাম 2। তো কলাম 2 এর এটাকে তো আমরা আগে কপি করে নিলাম, তাই তো? এখন যদি এটাকে আমরা 2 দিয়ে গুণ করি 16.6666, তার মানে এটার উইথ হবে 16.6666, 6টা দিব আমরা। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ লিখতে হবে, এক কলামের ওয়েট কত পেল? 8.333%। 2 কলামের ওয়েট কত পেল? 16.6666। এখন করব কলাম 3, ওয়েট হবে কত? যেহেতু এক কলামের বাগে পড়লো 100% থেকে 8.33%, এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দেখি 3 কলামের বাগে কত পড়ে? 25%। উইথ 25%। এখন আমরা 4 কলামের জন্য দেখি কত। এটাকে 4 দিয়ে গুণ করি 33.3333, তাহলে ওয়েট হচ্ছে 33.1 2 3 4 5 6%। এখন আবার এভাবে আমরা 100কে ভাগ করে করে টোটাল 12টা কলাম করে নিব। তো এটাকে আমরা এখন কত দিয়ে করব? 5 এর জন্য যেহেতু করছি 41.6666%। এই সবগুলোকে একটু আমি কপি করে দিয়ে দিই এখানে। 6 7 8 9 10, 12টা কলাম আগে লিখে রাখি, 11 12। তো আমাদের অলরেডি দেওয়া ছিল হচ্ছে 3 কলাম পর্যন্ত। 3 না, দুঃখিত, 4 পর্যন্ত দেওয়া ছিল, 5 পর্যন্ত দেওয়া ছিল। আচ্ছা, তো আমাদের যেহেতু এই সংখ্যাটা চলে গেছে, আবার নিয়ে আসি, এইটা ভাগ দিব হচ্ছে 12 কলাম দিয়ে, প্রত্যেকের ভাগে পড়বে 8.33। আমরা অলরেডি করেছি হচ্ছে 5 কলাম পর্যন্ত। এখন 6 কলামের জন্য দেখি কত পড়ে? 50%। এই যে 50%। এখন 7 কলামের জন্য দেখি কত পড়ে? 1 কলামের জন্য 8 হলে 7 কলামের জন্য 58.333, 58.33333। এটা 3 বা 6, এটা একটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। এটাকে যদি আমরা এখন 8 দিয়ে দিই, এটা হবে 66.666666%। এখন 9 দিয়ে দেখি কত করে 9 এর ভাগে, ইন্টু 9, 75%। এখন 10 দিয়ে দেখি আমরা এটাকে 83.333। এখন 11 দিয়ে দেখি আমরা, 91.6666, 91.6666। আর 12 মানে তো 100% হবে, 12কে 100 দিয়ে দিলে 100%ই হবে। এখন এগুলো যে করে নিলাম একবার, আমরা একটু সময় লাগলো, বাট এটা আমাদের এতটাই হেল্প করবে যে আমাদেরকে আর কখনোই কলাম বানাইতে হবে না, আলাদা আলাদা ক্লাস করে এরকম লেআউট বানাইতে হবে না, সব আমরা অলরেডি করে ফেলছি। জাস্ট আমরা কোন জায়গায় কত কলাম হবে হিসেব করে করে দেখে দেখে বসিয়ে দেব, ঠিক আছে? তো কলামের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যে প্রত্যেকটার সাথে ম্যাক্স উইথ 100% অবশ্যই দিতে হবে। উইথ দেওয়ার পরে
প্রত্যেকটার সাথে আমি এরকম করে দিলাম। এবং আমাদের প্রত্যেকটা কলাম যদি আমরা দেখি যে প্রত্যেকটা কলামের সাথে কিন্তু এখানে মানে 15 পিক্সেল করে জায়গা ফাঁকা থাকছে। হ্যাঁ, এই যে এদিকে 15 এদিকে 15 টোটাল 13 হয় আর কি। তো প্রত্যেকটার সাথে আমাদেরকে প্যাডিংও দিয়ে দিতে হবে একটা। সব কিছু যেহেতু একসাথে করে নিচ্ছি, প্যাডিং দুই পাশে হবে না, শুধু উপর নিচে হবে না, শুধু দুই পাশে হবে। তো এটাও দিয়ে নিচ্ছি আমরা। এখানে হচ্ছে ম্যাক্স উইথ 100% পরে নিয়ে এটা দিয়ে দিচ্ছি, ম্যাক্স উইথ 100%। এই হচ্ছে রুলস, এভাবে আমাদেরকে কলামগুলো করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা 12টা কলাম তৈরি করে নিলাম এবং প্রত্যেকটা কলামের ভাগে মানে 100 ভাগের মধ্যে যত যত পার্সেন্ট পড়ার কথা তত তত আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখা যাচ্ছে এর আগে তো আমরা এভাবে ফ্লেক্সে কলাম বানানো শিখিনি, আমরা তো এভাবে উইড দিইনি। আমরা দিয়েছি ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স করার পরে আমরা এভাবে দিতাম যে ফ্লেক্স বেসিস হিসেবে আমরা উইড দিতাম, অথবা ফ্লেক্স এত পার্সেন্ট দিতাম। বাট এখন উইড দিলাম। ঠিক আছে, উইড দিয়েও আমরা কিন্তু এটা বানাতে পারি ডিসপ্লে ফ্লেক্সের কলামগুলো। তো এক্ষেত্রে আমাদেরকে প্রতিটা এই যে কলাম যেগুলো মানে রো এর পরের যে প্যারেন্ট, এই যে রোটা নিয়ে আমরা ডিসপ্লে ফ্লেক্স করলাম, মানে এটা হচ্ছে প্যারেন্ট। আর এর ইনস্ট্যান্ট সাথেই থাকবে হচ্ছে এই যে চাইল্ডগুলো, এগুলো হচ্ছে রো এর প্রতিটা চাইল্ড। ঠিক আছে, মানে রো করার পরে ভিতরে যে আইটেমগুলো আমার রিপিট হবে বা কলাম হবে, এটা হচ্ছে এটা। তো এইভাবে আমরা উইড দিয়ে যদি কলাম দিতে চাই, এটা আমাদের জন্য সুবিধা কি, আমাদের কত উইড দরকার এক্স্যাক্টলি এটা আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য আরেকটা জিনিস এখানে করে নিতে হবে, যেরকম আমরা করতাম যে ফ্লেক্স বেসিস বা হ্যাঁ এই যে শুধু ফ্লেক্স এত পার্সেন্ট, এটাকে আমরা ফ্লেক্স 00 অটো দিয়ে নেব প্রত্যেকটার সাথে। এটা না দিলে আবার এই যে যেহেতু ফ্লেক্স করলাম তো সরাসরি এখানে উইড দিলে এটা কাজ করবে না। এটা কাজ করানোর জন্য আমাদের লিখতে হবে ফ্লেক্স 00 এটাও আমাদের সব জায়গায় লাগবে। একসাথে ইচ্ছে করলে আমি সবগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারি, বাট একটু স্লোলি কাজ করে দেখাচ্ছি, সমস্যা নেই। এখন এত অ্যাডভান্সের দরকার নেই, সবগুলো একসাথে সিলেক্ট করে কীভাবে ভ্যালু দিতে হয় এটা আরও পরে দেখাবো আমরা। যাক, এখন আপাতত আমাদের কলামের কাজও শেষ। এখন আমরা এই যে কলাম 1 2 3টা 4টা 6টা 2টা 5টা যেখানে যত কলাম দরকার সব হয়ে গেছে আমাদের, আর আমাদের এই কলাম নিয়ে কোনো টেনশন নেই। এখন আমাদের করতে হবে কি, কন্টেনার দিয়ে তো আমরা সেকশনের এরিয়া নিলাম, এরিয়া নেওয়ার পরে আমরা এখানে কন্টেনার দিলাম। কন্টেনার দেওয়ার পরে কন্টেনারের কাজ কি, কন্টেনার আমাকে এই যে একটা নির্দিষ্ট পজিশনে নিয়ে আসলো, এই যে এখানে এই জায়গাটাই দুই পাশে একটা ফাঁকা থাকলো এবং এটা এই যে মার্জিন ওটা দিয়ে আমরা 1320 পিক্সেল পর্যন্ত ওইটা এখানে কাজ করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে কলাম বানানোর জন্য প্রথমে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, আর ফ্লেক্সের জন্য আমরা অলরেডি একটা ক্লাস নিয়ে নিয়েছি, এই ক্লাসের নাম হচ্ছে রো। ঠিক আছে, এখন যে কলামগুলো আমরা বানিয়েছি এটা কলামগুলো হচ্ছে রো এর চাইল্ড। তো আমরা যখন কোনো কিছুকে ফ্লেক্স করি এর পরের যে ডিপগুলো, ইনস্ট্যান্ট যে ডিপগুলো রিপিট হয়, এখানে ধরেন আমি লিখলাম যে কোনো কিছু একটা লিখলাম, হ্যাঁ কল, এর ভিতরে যদি আমরা অনেকগুলো ডিপ নেই, হ্যাঁ এই যে অনেকগুলো ডিপ নিলাম, রোটা কাজ করবে কিসের জন্য, শুধুমাত্র এটার জন্য। এখানে যদি আবার একটা ক্লাস রিপিট হয়, ঠিক আছে, তো রো কিসের জন্য কাজ করবে, এটার জন্য আর এটার জন্য। কারণ কি, রো এর চাইল্ড শুধুমাত্র এরা দুইজন। আবার এটাকে যদি আমি হিসাব করি, রো কিন্তু এটার জন্য কাজ করবে না, কারণ রো এর চাইল্ড কিন্তু এটা না, এটা হচ্ছে এটা, এইগুলোর জন্য এটা প্যারেন্ট, এগুলো চাইল্ড। রো শুধুমাত্র তার চাইল্ডের জন্য কাজ করে, আর চাইল্ড হচ্ছে রো এর পরে একদম এক্স্যাক্টলি পরে যেগুলো রিপিট হবে সেগুলো। তো ফ্লেক্সটা এভাবে কাজ করে আমরা জানি, এটাকে আমরা ডিসপ্লে, এটা এই রো এর মিনিং হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স রে প্রেপ। কি জন্য, এই যে আমরা এখানে লিখলাম রো দিয়ে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স রে প্রেপ, মানে হচ্ছে এখানে আমরা রো লেখার মানে হচ্ছে এই কোডটা লিখলাম। ঠিক আছে,
আচ্ছা, এখন হচ্ছে এই যে কলাম যখন তৈরি করব, আমরা কলাম তৈরি করার জন্য আমরা যদি এই জিনিসটা আমরা দেখি বেসিক লেআউটে, তো প্রথমে এটা তো হেডার, এটা 12, ঠিক আছে, এটা আমি পরে দেখাচ্ছি, জাস্ট এটা দেখাই যেহেতু 2 কলাম। তো টোটাল এই জায়গাটাকে যদি আমি এখন পার্সেন্টেজের হিসাবটা বাদ দিই, এখন কলামের হিসাব করব, টোটাল আমাদের এবিলিটি হচ্ছে 12 কলাম। তো এই জায়গাটাকে যদি বিবেচনা করি, এখানে কিন্তু 2 পার্ট, ঠিক আছে, 2 পার্টের মধ্যে 12কে ভাগ করে দিতে হবে। তো 12কে ভাগ করে দিতে হলে আমাদেরকে হিসাব করতে হবে যে এই যে পার্টটা, এটাকে টোটালকে যদি আমি হিসাব করি, এখান থেকে একটা টান দিলে দেখা যাবে যে এটা টোটালটা 4 হিসেব করতে পারি, এটাকে 8 হিসেব করতে পারি, তাই না? এটা এটার 2টা সমান কিন্তু এটা, এই যে জায়গাটা, তার মানে হচ্ছে টোটাল যদি আমরা 12 করতে চাই, 12কে হিসাব করতে চাই, এখানে এটাকে দিব 4, একটাকে দিব 8, মানে 12 মিলাইতে হবে কলম বানানোর সময় আমার। হয় 1 দিব, 2 দিব, 10 দিব, 12 হবে। 4 দিব, 4 দিব, 4 দিব, 12 হবে। 3 দিব, 3 দিব, 3 দিব, 3 দিব, 12 হবে। 2 দিব, 6 দিব, তারপরে আবার কত দিব, 2 আর 6 দিলে 8 গেল, আর থাকে 4, আবার দিব 4 দিয়ে টোটাল 12 মিলাইতে হবে। কলম বানাইতে হলে আমাকে 12 মিলাইতেই হবে একটা কলমে, এছাড়া আমার কলমটা সম্পূর্ণ হবে না। তো এই জায়গাটা আমাকে বানাইতে হলে আমাদেরকে হিসাব করতে হবে যে আমাদের এখানে 2টা কলম হবে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 8। তো এটাকে যদি আমরা এখানে দেই যে কলাম 4 প্রথমটা নিলাম, এই যে 1 থেকে আমরা কিন্তু কি পর্যন্ত নিলাম, 12 পর্যন্ত নিলাম, ঠিক আছে। তো প্রতিটাই আমি জানি যে কত পার্সেন্ট এখানে দিলাম, এটাও মুখস্থ রাখার দরকার নেই। এখন আমাদের টার্গেট হচ্ছে জাস্ট 12 কলাম মিলাবো। তো এটাকে 12 কলাম মিলাইতে হলে এটা 4 চিন্তা করলাম, যেহেতু এটা ডাবল, এটা এই জন্য এটা 8, 12 কলাম সম্পূর্ণ হয়ে গেল। 12 কলাম সম্পূর্ণ না হলে আমাদের কলাম হবে না। কলাম 8, এই যে 8 4 12 হলো। এখানে একটা আমরা প্যারাগ্রাফ দিই বোঝার জন্য, এখানে একটা প্যারাগ্রাফ দিই বোঝার জন্য। এখন কিন্তু এটা কাজ করবে না, এখানে কাজ করবে না। এই যে আমার কিন্তু এখানে যদি একটা ইন্সপেক্ট করি, দেখা যাবে যে এই যে র করলাম, র এখানে ঠিকঠাক মতো পেলো, এখানে উইথ পেলো, এখানে ইয়ে হলো, তাও পাচ্ছে না। না পাওয়ার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে আমাদের এই যে ইয়েতে যখন কাজ করি, এই বেসিক একটা HTML যখন স্টার্ট করি, আমাদের অনেকগুলো রিসেট কোড থাকে। এর মধ্যে হচ্ছে যেমন দেখলাম যে প্রথমে আমরা ওই যে একটা স্টার্ট দিয়ে মার্জিন, প্যাডিং, লিস্ট স্টাইল রান করে নিলাম। তো এখানে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় আরও কিছু রিসেট কোড থাকে, যেমন অটোমেটিক একটা বর্ডার থাকে, বর্ডারকে দিতে হবে নান। তারপরে একটা আউটলাইন থাকে, এটাকে দিতে হবে নান, ঠিক আছে। তারপরে আর কি থাকে, বর্ডার নান দিলাম, আউটলাইন নান দিলাম। এটা দেওয়ার পরে যদি আমি দেখি মার্জিন, প্যাডিং, লিস্ট স্টাইল দিলাম। এখন যদি আমরা এই জিনিসটা দেখি, কন্টেইনার নিলাম, এখানে কন্টেইনার রো নিলাম, রো এর পরে ডিসপ্লে ফ্লেক্স রেপ করলাম। এখানে কলাম দিলাম হচ্ছে 8 3 3 3, এখানে হচ্ছে 6 6 6, মার্জিন 0, প্যাডিং 0। ও আচ্ছা, এখানে আরেকটা কোড লাগবে আমাদের, সেটা হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। মানে আমাদের যে যদি কোনো বর্ডার থাকেও, বর্ডারটা কিন্তু আমাদের যে নির্দিষ্ট একটা এই যে একটা উইড নিলাম আমি, কথার কথা যে এখানে এই যে একটা এই যে এরিয়াটা, এখানে বর্ডার দিলে কিন্তু বর্ডারটা আমার এটা বাইরে থাকবে। এই যে ইমেজের মধ্যে একটা বর্ডার দিয়ে আপনাদেরকে দেখাই, যে ইমেজের মধ্যে যদি আমি এখানে একটা বর্ডার দিতে, বর্ডার 5 পিক্সেল সলিড, 5 পিক্সেল সলিড, এই যে আমাদের এর বাইরে কিন্তু বর্ডারটা। তো এটাকে যদি আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিই, তাহলে যদি বর্ডার থাকেও দেখা যাবে যে আমাদের এরিয়ার বাইরে যাবে না। তো এখানে আরেকটা জিনিস দিতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স। এখন যদি আমরা দেখি, আমাদের এটা কিন্তু কাজ করার কথা। এই যে কাজ করেছে আমাদের কলাম, এই যে রিভার্ট হয়ে গেছে। এই যে দেখেছেন। তো হচ্ছে বিষয়। তো প্রথমে আমি এই কোডটা লিখে নিই, যেন আপনারা বুঝতে পারেন যে এটা যে কাজ করবে না, এটা আমি একটু দেখিয়ে নিলাম।
তো এখন বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে এই লেআউটটা যদি আমরা বানাতে চাই প্রথমেই, তো কি করতে হবে, নতুন করে শুরু করি। আমাদের কিন্তু কলাম বানানোর ফুল প্রক্রিয়া শেষ। হ্যাঁ, তো প্রথমে দিব আমরা নেবার, এরিয়ার নাম প্রথমে লিখতে হবে, দেন কন্টেইনার। কন্টেইনার কেন, এটাও যদি চিন্তা করি আমাদের কিন্তু কন্টেইনার মানে এরিয়া তো পুরোটাই নিলাম, ঠিক আছে, আর আমাদের কন্টেন্ট কিন্তু কন্টেইনারের ভিতর থেকেই শুরু হচ্ছে, এই জন্য কন্টেইনার দিলাম। আর এখানে ইউএল, আচ্ছা ইউএল এলআই দিয়ে আমরা নিলাম না, এমনিতে একটা প্যারাগ্রাফ দিয়ে রেখে এখানে, বা এখানে একটা হেডিং লিখি। ও কলাম বানাইতে হবে আমাদেরকে, হ্যাঁ। কন্টেইনারের পরে আমরা দেব হচ্ছে রোর পরে এটা যেহেতু আমাদের এই যে ফুল এটা বানাচ্ছি আমরা, শুধু এখানে হেডার লেখা মনে করি, কিছু নাই, শুধু হেডার লেখা। তো এটা মানে হচ্ছে 12 কলাম নাকি, কলাম 12, ঠিক আছে। এই যে একটা কলাম, এই জন্য 12 লিখলাম আমি, টু হেডার। এখন যদি এটাকে আমরা দেখি, এই যে হেডার, ঠিক আছে, কলাম হয়ে গেছে কিন্তু আমাদের, এই যে কলাম, এই যে 12 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এটা টেক্সট সেন্টার হবে। আমাদের আরও কিছু, আমরা সিএসএস এর মধ্যে যত কোড আমাদের মানে সব বারবার ব্যবহার করা হবে, এগুলো যদি আমরা আগেই লিখে রাখি এইসব কোডগুলো, তাহলে আমাদের দেখা যাবে যে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের কিছু কিছু কোড করা লাগে যে মানে টেক্সটকে সেন্টার করা লাগে, তো বারবারই আমাদের একটা ক্লাস ধরে ধরে টেক্সট সেন্টার করা লাগে। তো টেক্সট সেন্টার করবো না, আমরা একটা ক্লাস নিয়ে নিলাম টেক্সট সেন্টার নামে, এটাকে আমরা জাস্ট বসাই দেব, দিলে টেক্সট সেন্টার হয়ে যাবে, টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে ক্লাসটা নিয়ে নিলাম, এখানে দেখা যাচ্ছে যে এটা আমার সেন্টার দরকার। কি করব, জাস্ট এখানে গিয়ে এই যে নেভারের ভিতরে টেক্সট সেন্টার বসাই দিব, এই যে সেন্টার হয়ে গেল এটা, ঠিক আছে। তো এই লেয়ারটা বানানোর জন্য দেখা যাবে যে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, তাই না। তো এই কালারটা যদি আমরা এক্স্যাক্টলি এই কালারটা নিতে চাই, তো প্রথমে কি করব, এখানে এটা ইন্সপেক্ট করব, করে এই যে অনেকগুলো এলিমেন্ট দেখাচ্ছে, যে কোনো একটা জায়গায় বা বডিতে ক্লিক করব, এখানে জাস্ট এমনি লিখবো যে কালার রেড, ঠিক আছে, এমনি লিখলাম। এই জায়গাটা ক্লিক করব, এখানে একটা কলমের মতো দেখাবে, এই পেনের উপর ক্লিক করার পরে এই যে কালারটা ড্র্যাগ করার অপশন থাকবে, যে জায়গার উপরে ক্লিক করব সেই কালারের কোডটা চলে আসবে। এই যে ক্লিক করলাম, কালার কোডটা চলে আসলো, ঠিক আছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে ভেরিয়েবলের কথা বললাম, যে ভেরিয়েবল নিব, তো ভেরিয়েবল অবশ্যই সবার উপরে নিতে হবে। তো ভেরিয়েবল কীভাবে নেই, প্রথমে রুট লিখতে হয় আমাদের, হ্যাঁ, রুট, এই যে রুট লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এরকম দুইটা টান দিয়ে আমাদের ভেরিয়েবলটার নাম লিখতে হয়। আমরা এখানে লিখলাম কালার গ্রিন, লেখার পরে এই যে কালার কোডটা দিলাম, ঠিক আছে। তো এই কেন আমরা এই রুট ব্যবহার করব বা এই ভেরিয়েবল দিয়ে আমরা ক্লাস নিব, হ্যাঁ। এখন দেখেন যে এই কোডটা কিন্তু আমার টোটাল কয়েক হাজার জায়গায় ব্যবহার করা লাগতে পারে যখন বড় একটা ওয়েবসাইট বানাবো। তো এই কোডটা তো আমার মুখস্থ নাই, হ্যাঁ। এই কোডটা মুখস্থ রাখা সম্ভব, এরকম 8-10টা যখন কালার হবে আমার ওয়েবসাইটে, এটা তো মুখস্থ রাখা সম্ভব না। কিন্তু কালার গ্রিন যে আমি লিখলাম, এটা তো মুখস্থ রাখা সম্ভব। তো এটা না লিখে আমি শুধুমাত্র এই যে কালার গ্রিনটা যখন ভেরিয়েবলের মধ্যে লিখে দিব, এই কালারটা কিন্তু পেয়ে যাবে। তো এখানে এই যে নেভার বক্স যেটা নিলাম, আমি এখানে একটু সবসময় কমেন্ট করে করার চেষ্টা করব, যে এখানে আমি লিখলাম যে নেভার। তো এখানে নেভারের যে ক্লাসটা নিলাম, এর ভিতরে ব্যাকগ্রাউন্ড দিলাম আমি। তো এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটা এভাবে BAR লিখবো, লেখার পরে এবার দুইটা টান দিয়ে এই যে জাস্ট কালার নামটা লিখে দেব। এখন যদি এটাকে আমরা দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এটাকে যেহেতু একটু প্যাডিং দরকার, আমি একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে শুধু উপর নিচ থেকে প্যাডিং হবে, এখানে দিলাম 50 পিক্সেল 0, উপর নিচ থেকে প্যাডিং হলো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবই সাদা, এখানে সবই সাদা। তো এর জন্য আমরা একটা আগে থেকে কোড ডিক্লেয়ার করে রাখি, এখানে আরেকটা ভেরিয়েবল নেই হোয়াইট নামে, আর আমাদের মুখস্থ হচ্ছে সাদার জন্য হচ্ছে FFF 6টা F হচ্ছে কালার কোড, এক্স কালার কোড। তো আমরা কি করব, এই যে টেক্সট সেন্টারের মতো এখানে হোয়াইট নামে একটা ক্লাস লিখে রাখবো, ঠিক আছে। তো এর ভিতরে আমরা কালার ডিক্লেয়ার করে রাখবো,
কালার, সরি এখানে আমরা এই যে হোয়াইটটা দিয়ে রাখলাম, মানে এই যে হোয়াইট ক্লাসটা নিলাম, এর ভিতরে ভেরিয়েবলের মান দিয়ে রাখলাম হোয়াইট, মানে এখানে আমি হোয়াইট কালারটা দিয়ে রাখলাম। এই হোয়াইট ক্লাসটা যত জায়গায় বসাবো তত জায়গায় আমার সব কিছু হোয়াইট হয়ে যাওয়ার কথা। এখানে যদি আমি হোয়াইট লিখি, এই যে এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো এখন এটা তো ফুল, যেহেতু ফুল 12 কলাম, আর এটার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে মেইন এরিয়া। হ্যাঁ, এটা যেহেতু এক সাইডে হচ্ছে সাইড বার আর একসাথে কন্টেন্ট, তো এটাকে যদি আমি আবার এখানে একটা গ্যাপ দিই, আপনারা অবশ্যই যে কোনো জিনিস কমেন্ট করে করবেন। হ্যাঁ, কমেন্ট আমি আপাতত করলাম না, আমি এখানে মেইন এরিয়া নামে নিলাম। তারপরে আমাদের অবশ্যই দিতে হবে কি কন্টেনার, কলাম করার জন্য র, তারপর হচ্ছে আমি দেখি যে এখানে আমার কতটা কলাম দরকার। তো এটাকে আমি আগেই বলে নিয়েছিলাম যে টোটাল 12 করতে হবে। তো 12 করার জন্য 12 এখানে টোটাল 2 ভাগ করা হয়েছে 12কে। এখানে যদি এটাকে 4 ধরি এবং এটাকে 8 ধরি, তাহলে দেখা যাবে আমার 12 সম্পন্ন হবে। 12 সম্পন্নই করতে হবে আমাদের কলাম নেওয়ার জন্য। তো এটাকে কেন 8 নিলাম, এটাকে কেন 4 নিলাম, একটা প্রশ্ন থাকতে পারে। তো এই জিনিসটাকে আপনি দেখেন যে এটা যতটুকু, এটা কিন্তু এর ডাবল। তার মানে এটাকে যদি 4 ধরি আর এটা ডাবল, যেহেতু এটা এই দুইটা একটা, হ্যাঁ দুইটা মিলে তো একটা, তো এটাকে অবশ্যই 8 ধরা যায়। তো 4 আর 8 মিলে 12 কলাম। তো এটাকে হচ্ছে আমি প্রথমটাকে দিলাম কলাম 4, ঠিক আছে। এখানে আমি লিখলাম সাইড বার, দ্বিতীয়টা কি হবে কলাম 8, এখানে লিখলাম টু মেইন কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি যে কলাম হলো নাকি, এই যে দুইটা কলাম কিন্তু হয়ে গেছে আমাদের। ব্যাকগ্রাউন্ড দিলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো এখানে এটাকে কিন্তু হচ্ছে মানে আমি কন্টেন্টের ভিতরে থাকবে, ফুল ইট হবে না। হ্যাঁ, এটাকে আমরা বাইরে নিয়ে যাই। হ্যাঁ, এটা ফুল ইট না করে জাস্ট কন্টেন্টের ভিতরে দেখাই। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড দিই জাস্ট এক্সাম্পল, যে এই মেইন এরিয়ার ভিতরে কলাম 4 আর কলাম 8, এখানে লিখলাম যে মেইন এরিয়া। হ্যাঁ, তো ক্লাস লিখলাম মেইন এরিয়ার ভিতরে কলাম কি 4, ব্যাকগ্রাউন্ড কি দিব, ভেরিয়েবলের মধ্যে আমরা অলরেডি ডিক্লেয়ার করে রাখছি কালার গ্রিন। আবার একই জিনিসটাই আমাদের কলাম মেইন এরিয়ার ভিতরে কলাম 8 এর ভিতরেও হবে। তো আলাদাভাবে আমরা এভাবে যদি লিখি, হ্যাঁ, যে কাজটা আমাদের হবে, এই যে আমরা যদি এখানে দেখি, এই যে এটাকে আমরা একটা কাজ করতে পারি, যে এই যে মেইন এরিয়া নিলাম আমরা, এটা থেকে একটা গ্যাপ তৈরি করা দরকার উপরে। তাহলে কি করতে হবে, এই যে মেইন এরিয়ার মার্জিন টপ দিলাম 30 পিক্সেল, ঠিক আছে। এখন যদি এটাকে দেখি আমরা, উপর থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং এটার উপরেও যদি আমি এখানে যেহেতু হোয়াইট নামে একটা ক্লাস ডিক্লেয়ার করে রেখেছি, এখানে হোয়াইট লিখলে হোয়াইট হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে তো একটা গ্যাপ হওয়ার কথা, তাই না? কলাম করলাম, বাট এখানে তো আমার কোনো গ্যাপ হলো না। এটা আমি ইচ্ছে করে এখানে করেছি যেন এটা পরবর্তীতে আপনারা সমস্যায় পড়লে ফিক্স করতে পারেন। এখন একটা জিনিস দেখেন যে পেডিংয়ের ভিতরে যখন আমরা কোনো কালার দিব, তখন কিন্তু সে পুরো এরিয়া নিয়ে নিবে। তো এখানে আমাদের দুইটা কলাম হলো, এখানে এই যে উপরের দিকে থাকেন, এখানে মাউসটা নিয়ে, এই যে আমার কিন্তু দুইটা কলাম হলো ঠিকই। এখন কলামের মধ্যে আমরা কি ব্যবহার করেছি, পেডিং। যদি মার্জিন ব্যবহার করতাম তাহলে দেখা যেত যে স্পেসটা আমরা দেখতে পারতাম, কিন্তু পেডিং ব্যবহার কারণে আমরা কিন্তু স্পেসটা দেখতে পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড আমাদের পেডিং পর্যন্ত পৌঁছে গেছে। তো আমাদেরকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এখানে কোনোভাবেই ব্যবহার করা যাবে না, কোনোভাবেই না, সবসময় ব্যবহার করতে হবে বাইরে। তো আমরা যে কাজটা করলাম, এখানে যদি আসি যে S2, হ্যাঁ, এখানে আমি আরেকটা ক্লাস লিখব। কলাম করার পরে আমরা CSS লেখার জন্য সবসময় আলাদা একটা ক্লাস নিয়ে নিব সব সময়। আর এখানে আরেকটা ক্লাস নিলাম মেইন কন্টেন্ট। এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখবেন যে এই কলামগুলোকে টার্গেট করে আমরা কখনো CSS লিখব না, কখনোই না। এর ভিতরে আলাদাভাবে আরেকটা ক্লাস নিয়ে নিব। কলামের কাজ হচ্ছে শুধু কলাম বানানো, এর ভিতরে না হবে কোনো ব্যাকগ্রাউন্ড, এটাকে ধরে না আমি করব CSS। তাহলে এই যে কাজগুলো আমরা করলাম, যে মেন এর ভিতরে কলাম 4 আর কলাম 8,
এর জায়গায় আমরা এখন কি করব, সাইড বার আর কন্টেন্ট লিখে দিব। জাস্ট এই যে সাইড বার আর এখানে লিখে দিব কন্টেন্ট, মেইন কন্টেন্ট, এই যে মেইন কন্টেন্ট। তো এখন যদি আমরা দেখি, আমরা কিন্তু এখানে গ্যাপটা দেখতে পাবো। ঠিক আছে, এখন এটা অনেক বড়, আমাদেরটা বড় হলো না কেন? বড় করার জন্য আমাদেরকে প্যাডিং দেওয়া লাগবে। তো দেই একটু প্যাডিং, সমস্যা নেই। সাইড বার এখানে প্যাডিং দিলাম, প্যাডিং দিলাম হচ্ছে 200 পিক্সেল আর 50 পিক্সেল। ঠিক আছে, এখানেও প্যাডিং দিলাম 200 পিক্সেল উপর নিচে আর 50 পিক্সেল ডানে বামে। এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল। এখন দরকার হচ্ছে ফুটার লেআউটটা। ঠিক আছে, তো ফুটারের জন্য আমরা আবার এখানে যাই, এখানে লিখলাম ফুটার এরিয়া কন্টেইনার, কন্টেইনার লিখলাম, রো লিখলাম, আর যেহেতু এটা একটাই আছে এক কলাম, তার মানে এটা হবে 12 কলাম 12। তারপরে যেহেতু আমাদেরকে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে, হ্যাঁ, আনার জন্য এখানে কি লিখব, একটা ক্লাস নিয়ে নিব ফুটার কন্টেন্ট, এখানে লিখব ফুটার। আর এটাকে হোয়াইট করার জন্য এখানে 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 মানে এটার উপরে, এই কন্টেন্টের উপরে যে কোনো এক জায়গায় হোয়াইটটা লিখলেই হবে। ঠিক আছে, এই যে আমরা যদি এখানে একটা দেখি, এই যে এখানে আসছে কালারও হোয়াইট আসছে, এই যে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাচ্ছে না। এখন যদি আমরা এটা একটা কাজ করি, এটাকে যেহেতু সেন্টার করতে হবে, তাই না? তো সেন্টার ক্লাসটাও দিয়ে দিই। এই যে এখানে টেক্সট সেন্টার নামে একটা ক্লাস নিয়েছিলাম, এটা এখন দেখব যে সেন্টারে চলে আসছে। এই যে এখানে সেন্টার চলে আসছে। আচ্ছা, হোয়াইটের জন্য দেখা যাচ্ছে না। এখন আমরা যে কাজটা করব, যে এই ফুটারের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড দিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাবে, কিন্তু আমরা ফুটারের মধ্যে দিব না। আমরা ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেব, যে আলাদা একটা ফুটার কন্টেন্ট নিলাম, এখানে ক্লিক করলাম, লিখলাম ব্যাকগ্রাউন্ড, এই যে VAR কালার প্রাইমারি, ও সরি, এখানে কালার কি প্রাইমারি নিয়েছিলাম নাকি কালার গ্রিন, কালার গ্রিন, কালার গ্রিন। এখন আবার উপরে লেগে গেছে, এটাকে কি করতে হবে, জাস্ট মার্জিন টপ 30 পিক্সেল, এখানে একটু প্যাডিং দিয়ে নিই। এখন প্যাডিং 50 পিক্সেল 0, 50 পিক্সেল 0, এই যে। তো এখানে যদি আমরা যাই, যে ফটোর এই কমেন্টগুলোকে খুব ইজিলি লেখা যায়, এটাও আমরা পরে দেখব। আপাতত এখানে এভাবে লিখলাম, এই যে। এখন সব কিছু ঠিকঠাক হলো আমাদের। জাস্ট এটা আমরা দেখলাম যে ফুল কীভাবে নিই, এই যে ফুল নেওয়াটা দেখাইলাম, যে ফুল যদি কোনো সময় নেওয়া প্রয়োজন হয় পরে, যদি যেমন আমরা দেখলাম যে এগুলো কোনোটাই ফুল না, বাট এইগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ফুল নিতে হয়েছে, হ্যাঁ, এটা ফুল না, আবার একটা ফুল নিতে হয়েছে। তো এই প্রথমটাকে যদি আমরা এরকম ফুলের বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসা দরকার হয়, তখন কি করব, জাস্ট এখানে এই যে কলাম করলাম, এটাকেও আমি লিখলাম নেবার কন্টেন্ট, কন্টেন্ট, তারপরে এখানে এটা লিখলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই যে নেভারের CSS হচ্ছে এটা, এই যে নেভারের মধ্যে আমরা যেই কাজগুলো করেছিলাম, জাস্ট এটা করতে হবে, নেভারের ভিতরে নেভার কন্টেন্ট। এই যে এখন কিন্তু এই ফুলওয়ের থেকে এখানে চলে আসবে, যেহেতু এই যে এখানে চলে আসছে, আমাদের লেআউট কিন্তু এটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কলাম বানানোর স্ট্রাকচার। এখন আমি চাচ্ছি যে এটা তৈরি করব, এই যে এটা। তো আমাদের টোটাল হচ্ছে 12 কলাম করতে পারবো। তো 12 কলামকে এটা 3টা পার্টে করেছে, তার মানে হচ্ছে প্রতিটা কত, 12, এটা হিসেব করতে চলে 4 4 4 3 4 12। আচ্ছা, এটা আমরা যদি তৈরি করতে চাই, এখানে এটার নাম যদি আমরা চিন্তা করি যে ব্লগ এরিয়া, হ্যাঁ, এটাকে আমরা নিলাম মেইন কন্টেন্টের পরে, আমরা নিলাম যে ব্লগ এরিয়া, এরিয়া নিলাম, তারপরে নিতে হবে কন্টেইনার, তারপরে নিতে হবে রো, তারপরে হচ্ছে যেহেতু 3টা হবে, হ্যাঁ, তো 3টা কত করে পড়বে, কলাম 4, এই যে 1টা 2টা 3টা। এখন 3টার ভিতরে এখানে আমি আলাদা ক্লাস নিয়ে নিব, ব্লগ স্টাইল ও 1 আইটেম।
এই ক্লাসটা কলামের পরে আমি নিব, কারণ এটা দিয়ে আমি হচ্ছে এই যে আমার ডিজাইনটা করব। তো এখানে একটা ইমেজ নিয়ে নিই, এসেটস, এখানে আইএমজির ভিতরে আমি কিছু ইমেজ রেখেছি অলরেডি। তো এটাকে রিপিট করে সব জায়গায় দিয়ে দিই। তো এই জায়গাটায় খেয়াল করবো যে যেহেতু তিনটা আমার সেম ডিজাইন, কোনো পার্থক্য নেই, তো আলাদা আলাদা ক্লাস কিন্তু দিব না, একটা ক্লাস দিব, একটা ক্লাস দিয়ে সব ডিজাইন করে নিব। তো এত বিস্তারিত দিব না, আমি জাস্ট কলামগুলো দেখি যে হয়েছে কি না আমাদের। এই যে কলাম হয়ে গেছে কিন্তু তিনটা, এই যে তিনটা কলাম হয়ে গেছে। তো উপরে লেগে গেছে এই জন্য। তো আমাদের বারবার দেখতে পাচ্ছি যে যে জিনিসটা আমাদের বারবার ব্যবহার করতে হবে, এটাকে আমরা একটা সিএসএস বানিয়ে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার এই যে উপরে একটা মার্জিন দিতে হচ্ছে। তো আমরা এখানে যদি আরেকটা সিএসএস বানিয়ে নিই, যে মার্জিন টপ 30, ঠিক আছে। তো এটা মার্জিন টপ 30 পিক্সেল নামে করলাম। তার মানে আমরা এখানে মার্জিন টপ, ঠিক আছে, 30 যদি লিখি বারবার, এই যে এখানে আমার মার্জিন টপ দরকার নাকি, তাহলে কি লিখব, মার্জিন টপ 30, এই যে হয়ে গেছে। বরাবর লিখতে হচ্ছে না। এখন আমার দেখা যাচ্ছে যে এই যে ব্লগ এরিয়া সিলেক্ট করে এখানে করতে হচ্ছে। এখন আমি চাচ্ছি কীরকম কলাম করব, যে এইখানে হবে হচ্ছে 6 যদি করতে চাই, মানে 2 কলাম যদি হয় এরকম, এই যে এক্সাম্পল যে এরকম করব, এই যে এরকম 6, হ্যাঁ, 12 তো হিসাব করতে হবে, তাই না। তার মানে 12কে আমরা 2 পার্ট করলে 6 করে হবে, তাই না। তো এটাকে যদি আমরা যে কোনো একটা সেকশন ধরি, যে অ্যাবাউট স্টাইল 1 এরিয়া, তো এটা নিলাম, তারপরে কন্টেনার, তারপর রো, তারপরে কলাম 6, এখানে দিই কিছু টেক্সট, এখানে ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে কি দিব, অবশ্যই ক্লাস দিতে হবে, অ্যাবাউট স্টাইল 1 আইটেম, ইমেজ দিয়ে দিই, ইমেজ, এই যে দুইটা হবে, তো 2 পার্ট হবে শুধুমাত্র, তার মানে 6, এই যে দিলাম। আর এটাকেও তো আমার উপরে জায়গা দরকার, তাই না। তার মানে মার্জিন টপ 30 এখানে লিখে দিলাম। তো এটাকে দেখি যে 2 কলাম হলো নাকি, যে 2 কলাম। এখন আমরা চাচ্ছি এখানে হবে যদি টোটাল 4টা হয় কলাম, তার মানে 12কে আমরা 4 ভাগ করতে পারবো, তাই তো। 12কে 4 ভাগ করতে যদি আমরা পারি, তাহলে কত করে পড়বে, 3 করে। তাহলে কি লিখতে হবে, যে এই জিনিসটা কি আমরা করি আবার, যে 12কে যদি 4 ভাগ করতে চাই, তাহলে এই যে 3, এই যে 3 4 12, তাই না। এই যে দিলাম 3 3 3 3, 12 হয়ে গেল। তার মানে আমাদের কলাম কয়টা হবে, 1 2 3 4টা হবে, এই যে 4 কলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে হবে 5 আর, মানে এরকম কলাম হবে যে 5 আর 7। কিছু এক্সাম্পল দেখিয়েছি আপনাদেরকে, যে এটার কথাই যদি আমরা চিন্তা করি, যে এটাকে যদি 12 করতে চাই, এই 2 কলামে তারা 12 করেছে, এটা একটু বড়, সামান্য একটু বড় জাস্ট, তার জন্য আমরা এটাকে 12 করতে হলে 6 দিলে তো সমান সমান হয়ে যাবে, এটাকে 5 দিব, এটাকে 7 দিব। তো এই কাজটাই যদি আমরা এখানে করি, এটুকু সব কেটে দিই, এখানে দিলাম 5, এখানে 7, এই যে কলাম হয়ে গেল আমার। এই যে এটা আর এটা কিন্তু সমান না, এটা থেকে এটা সামান্য একটু বড়। তো দেখতে পেলাম যে আমাদের যত কলাম প্রয়োজন, ফ্লেক্স দিয়ে আমরা আনলিমিটেড কলাম এভাবে সুন্দর করে খুব সহজেই করে ফেলতে পারবো। আলাদা আলাদা বারবার এভাবে টেনে টেনে কোনো কিছু করা যাবে না। তো আর যে জিনিসটা করতে হবে, যে আমাদেরকে কী করতে হবে, প্রথমে অবশ্যই আমার এরিয়ার নাম নিতে হবে, তারপরে কন্টেনার দিয়ে আমাকে এইটা মিডলে আনতে হবে 1320 পিক্সেলের মধ্যে। আর রো মানে হচ্ছে এই যে প্যারেন্ট ডিপটা, রো মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর ফ্লেক্সের প্রেপ, আর কলাম হচ্ছে প্রতিটা উইথ। তো কলামকে ধরে আমরা কখনোই সিএসএস করব না, এর প্রত্যেকটার ভিতরে কলামের পরেই আমরা দিই এরিয়াটি নিব, এই এরিয়ার একটা নাম দিয়ে দিব, যেটা ধরে ধরে আমরা মূলত আমরা সিএসএস করব। তো আরেকটা জিনিস আমরা আপনাদেরকে এখানে দেখাই, যে আপনাদের সিএসএস সিলেক্টর যে ব্যাপারটা, সিলেক্ট করতে যে একটা সমস্যা হয় মাল্টি ক্লাসের ক্ষেত্রে। এখন আমি এই যে মেন এরিয়ার ভিতরে সাইড বারটাকে ডিজাইন করব, ঠিক আছে। তো
তো সর্বোচ্চ ইউনিক করার জন্য আমরা প্রথমেই যদি এখানে নিতে যাই, তো দেখা যাচ্ছে যে প্রথমে মেইন এরিয়া ধরবো, তারপর সাইড বার ধরবো, তারপরে S2 ধরবো। তো এটা কীভাবে ধরবো, এই যে মেইন এরিয়া ধরলাম, তারপরে সাইড বার ধরলাম, তারপরে S2 ধরলাম। ঠিক আছে, একটা যদি আমরা স্পেলিং মিস্টেক করি এটা কিন্তু এই যে ক্লিয়ার আছে ঝাপসা হয়ে যাবে। এই যেমন এখানে আরেকটা লাগাই দিলাম, এই যে ঝাপসা হয়ে গেল। এখানে যাই লিখবো কাজ করবে না। আবার এখানে যদি আমরা এটা ঠিক করি, এই যে কাজ করছে। তার মানে আমরা যদি এখানে কখনো মনে হয় যে কোনো কিছু কাজ করছে না, তার মানে বুঝতে হবে আমাদের স্পেলিং মিস্টেক বা আমাদের ক্লাস টার্গেট করাটা ঠিক হয় নাই। তো এই দূর থেকে যখন এই যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস নিচে যখন আসবে, ঠিক আছে, যখন আমরা ধরলাম যে মেইন এরিয়া থেকে সাইড বার নিলাম, তার মানে এটার নিচে এটা, তখন দুইটা ক্লাস একত্রিত লেখার সময় একটা স্পেস হবে। হ্যাঁ, যেমন এখানে মেইন এরিয়া নিলাম, তারপরে হচ্ছে সাইড বার, তারপরে হচ্ছে S2। তো মেইন এরিয়ার পরে একটা স্পেস দিলাম আর একটা স্পেস দিয়ে S2 নিলাম। এখন এই জায়গাটা যদি চিন্তা করি, এখানে টোটাল 3টা ক্লাস, নেবার, টেক্সট সেন্টার, হোয়াইট। এই 3টা ক্লাস যদি আমি একত্রিত লিখতে চাই তাহলে কিন্তু এক জায়গায় 3টা ক্লাস, তার মানে এখানে আমার কোনো স্পেসই হবে না। এই যেমন এই 3টাকে সিলেক্ট করলে দেখতে পারবো যে 3টার মধ্যে কোনো স্পেস নেই। যখন ভিতরের কোনো ক্লাসকে সিলেক্ট করব তখন শুধুমাত্র স্পেস হবে। যেমন এখানে যদি আমি স্পেস দিই তখন দেখা যাবে এটা ঝাপসা হয়ে আছে, মানে সিলেক্ট হয়নি। তো আশা করি যে কলামের যে ব্যাপার, এই ব্যাপারে আপনাদের আর কোনো আপত্তি থাকবে না বা কোনো সমস্যা থাকবে না। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, ধন্যবাদ।